নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 25,753 জনের চাকরি কি বাঁচবে? আজকে প্রায় 2 ঘন্টার শুনানিতে, টান শুনানিতে যারা অংশগ্রহণ করলেন তারা মূলত যাদের চাকরি চলে গেছে, যোগ্য এবং অযোগ্য প্রত্যেকের তরফ থেকে বহু প্রখ্যাত আইনজীবী, মুকুল রোহাতগি থেকে শুরু করে প্রখ্যাত আইনজীবীরা তারা সওয়াল করলেন। করুণানন্দী তিনিও ছিলেন, সওয়াল করলেন। এবং তারপর 12 দিন বাদে ডেট দেওয়া হলো 27শে জানুয়ারি, আবার দুপুর 2টো থেকে প্রধান বিচারপতির বেঞ্চ আবার শুনানি শুনবেন। এবং কার কার কথা শুনবেন? সেখানে সিবিআই এর বক্তব্য শুনবেন এবং সেখানে যারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে তাঁদের বক্তব্য, বিকাশবাবুদের বক্তব্যটা শুনবেন। এবং অবশ্যই তারপর যদি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তার কোনো জবাব দিতে চায়, সেই জবাবটাও তারপর তারা দেওয়ার সুযোগটা পাবেন। তাহলে মিটবে কবে মামলা? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আমি প্রশ্ন করেছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি সুপ্রিম কোর্টে এদিন শুনানিতে সারাক্ষণ হাজির ছিলেন। তাকে সরাসরি প্রশ্নটা করেছিলাম, ফেব্রুয়ারি মাসের মধ্যে কি তাহলে এই সাপ মুক্তি হবে অন্তত যারা যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছে তাদের, কিংবা অযোগ্য যারা চাকরি জোর করে চাকরি তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন শেষ পর্যন্ত তাদের চাকরিটা কি ছেদ হবে? বিক্রমবাবু বললেন যে দেখুন, এটা এত একটা দীর্ঘ বড় মামলা, এত দ্রুত বলা সম্ভব নয়। কিন্তু আমার কোনো একটা জায়গায় অবজারভেশন হচ্ছে, প্রধান বিচারপতির নাম তিনি এই মুহূর্তে যিনি শুনানি করছেন, ফলত স্বাভাবিকভাবে প্রধান বিচারপতির বেঞ্চ যে শুনানিটা করছে তাঁরা কিন্তু খুব সিরিয়াসলি পুরো ব্যাপারটা দেখছেন। তার কারণটা আমি আজকে এইখান থেকে এই তথ্যটা দিই, সেটা হচ্ছে এর আগে যেদিন শুনানি হয়েছিল সেদিনকে সারাদিন শুনানি হয়েছিল। একটু ভালো করে খেয়াল করে দেখুন, জাস্টিস চন্দ্রচূড় নন, জাস্টিস সঞ্জীব খান্না আসার পর কিন্তু এই রিমার্কেবল চেঞ্জটা সুপ্রিম কোর্টে আমাদের নজরে এলো। সেটা হচ্ছে তারিখ পে তারিখ যা ডিএ মামলার ক্ষেত্রে হয়েছে বা একাধিক মামলার ক্ষেত্রে হয়েছে, তারিখ পে তারিখের কালচার থেকে বেরিয়ে এসে জাস্টিস সঞ্জীব খান্না টানা সারাদিন ধরে শুনানি করেছেন। তারপর ডেট পড়েছিল 15ই জানুয়ারি। সেই 15ই জানুয়ারি দুপুর 2টো থেকে শুনানি ছিল। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত 2 ঘন্টা টানা প্রত্যেকের বক্তব্য শুনলেন। যাদের চাকরি চলে গেছে, যারা যোগ্য, যারা অযোগ্য, তাদের প্রত্যেকের আইনজীবীর বক্তব্য শুনলেন। এরপর 27 তারিখ শুনবেন সিবিআই এর বক্তব্য এবং অবশ্যই শুনবেন যারা মূল মামলা করেছেন তাদের বক্তব্য। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আজকে 15 তারিখ, আগামীকালই দিয়ে দিন না যদি সম্ভব হয়। প্রধান বিচারপতি সম্ভবত বলেছেন যে 2 সদস্যের যে বেঞ্চ আমরা আজকে বসছি, আমরা সেই তারিখ 27 তারিখ, সেই জন্য 27 তারিখই আমরা তারিখটা দিচ্ছি। ফলত আরও 12 দিন মানুষের ধৈর্যের অপেক্ষা। জানি না 12 দিন, 27 তারিখই হয়তো ফয়সলা হবে না, 27 তারিখ শুনানি হবে, তারপর হয়তো রায় প্রিজার্ভ থাকবে, হয়তো আরেকটা শুনানির দিন আসবে, এভাবে আরেকটা হয়তো দীর্ঘায়িত হতে পারে। কিন্তু একটা কামিং টু আ ক্লোজ এন্ড, সেটা আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে। জাস্টিস সঞ্জীব খান্নার অ্যাটিটিউড দেখে আমার বারবারই মনে হচ্ছে যে তিনি এটারও বিহিত চাইছেন, যেভাবে বিহিত চাইছেন ধর্মতলার মোড়ে যারা অসংখ্য যোগ্য ছেলেমেয়েরা বসে রয়েছেন, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, শুধু রাজ্য সরকারের অসভ্যতায়, শুধু ব্রাত্য বসুর অসভ্যতায়, বিকাশ ভবনের অসভ্যতায়, স্কুল সার্ভিস কমিশনের অসভ্যতায়, মধ্যশিক্ষা পর্ষদের অসভ্যতায় এবং তৃণমূল কংগ্রেসের চুরির জন্য এবং নবান্নের কালীঘাটের ওই ভদ্রমহিলা সেগ্রিগেশনটা করতে দিচ্ছেন না বলে যারা অসহায়ভাবে ধর্মতলায় বসে আছেন, 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চাদের কাউকে বাড়িতে রেখে, কেউ হয়তো রাস্তায়, তাদের বাচ্চারা দিনের বেলা মার সঙ্গে দিন কাটাচ্ছেন। বিকাশ ভবনে গেছেন, সেখানেও শুরু হয়নি। একটা সরকার এতদিনের মধ্যে পারত না এই যোগ্যদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে বসে সেগ্রিগেশনের প্রসেসটা ইউনানিমাসলি ঠিক করতে। মধ্যশিক্ষা পর্ষদ এক ধরনের সংখ্যা দিচ্ছেন অযোগ্যের, স্কুল সার্ভিস কমিশন এক ধরনের অযোগ্যদের তালিকা দিচ্ছেন, আর সেগ্রিগেশন করতে পারবো না বলে ইনিয়ে বিনিয়ে নানানভাবে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায় এই অসভ্যতাটা করাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে, আমার একটা নিজস্ব অবজারভেশন আছে, আমি দীর্ঘদিন এই মামলাটা ফলো করছি বলে বলছি, এটা ফেব্রুয়ারি মাসেই হয়তো রায়টা বেরিয়ে যাবে। রায়টা বেরিয়ে যাক, যোগ্যদের চাকরি বাঁচুক, অযোগ্যদের চাকরি যাক, কিন্তু সেগ্রিগেশনটা কে করবে? এখানে কিন্তু বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, এদের ভূমিকাটা খুব 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 ইম্পর্টেন্ট। আমরা কাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছি, যাদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই যারা 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরির টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করুন, সেই ব্যবস্থাটা করুন, করে সেগ্রিগেশনটা করুন। অসুবিধাটা কোথায়? তারা কি জানেন না? বিশ্বাস করি না। আজকের মামলায় অনেকগুলো খুব ইন্টারেস্টিং দিক হয়েছে, যারা শুনেছেন লাইভ স্ট্রিম তারা জানেন।
যেখানে দাঁড়িয়ে একজন টেন্টেড যারা যার চাকরি চলে গেছে এবং অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন, তাদের আইনজীবী বলার চেষ্টা করেছেন যে আমি যে ওএমআর শিট পেয়েছিলাম তার সঙ্গে পরবর্তীকালে সিবিআইয়ের ওএমআর শিট মেলেনি। তখন প্রধান বিচারপতি সম্ভবত বলেছেন যে এটা তো আরও মারাত্মক অভিযোগ, অর্থাৎ পুরো বিষয়টা ঘেঁটে যাচ্ছে। আলটিমেট একটু ভালো করে খেয়াল করে দেখুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যারা যোগ্য তাদের চাকরিটা বাঁচুক, যারা অযোগ্য তাদের অবশ্যই চাকরিটা যাক, কিন্তু এটার জন্য তো ভূমিকাটা স্কুল সার্ভিস কমিশন, ব্রাত্য বসু, মধ্যশিক্ষা পর্ষদ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে যে যাদের 25 লাখ 30 লাখ দিয়ে চাকরি বিক্রি, মানে যারা বাবা মার জমি জমা বেচে, মার গয়না বেচে, স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তি বেচে, স্ত্রীর গয়নাগাঠি বেচে শেষ পর্যন্ত ঘুষ দিয়েছিলেন, তাদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এই ডিসিশনটা ইন্টারনালি তৃণমূল কংগ্রেস নিক না। আর স্কুল সার্ভিস কমিশন, ব্রাত্য বসু, আপনাদের বলছি যারা যোগ্য তাদের সঙ্গে আলোচনায় বসুন। এখনো এই 12 দিনের মধ্যে সেগ্রিগেশনের পদ্ধতিটা কি হবে আলোচনায় বসুন না, অসুবিধাটা কোথায়? খেয়াল করে দেখুন যারা যোগ্য সেগ্রিগেশনের জন্য আপনাদের আলোচনায় বসতে বলছেন না, তার কারণ তাদের ইন্টেনশনটা পরিষ্কার, চোরগুলোর চাকরি যেভাবে বাঁচাতে হবে। আর এইটা করতে গিয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায় যদি শেষ পর্যন্ত শিরোধার্য রাখেন সুপ্রিম কোর্ট, কি হবে বলুন তো? প্রশান্তবাবু বলে বোধহয় বললো মারা গেছেন 38 বছর বয়সে, টেনশন না নিতে পারে, আর কোনো মানুষের জীবন যেন না যায়। শুধু শুভবুদ্ধির উদয় হোক তৃণমূল কংগ্রেসের। প্রচুর টাকায় দলটার, প্রচুর কোটি কোটি টাকা লুটেছেন, সে ডিয়া লটারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা তুলেছেন। টাকাটা ফেরত দিয়ে দিন না, একটা ইতিহাস তৈরি করুন। আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করব যে একটা দল চুরি করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছে, করে সে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছে। আর ওই ছেলে মেয়েগুলোকে অন্তত কন্ট্রাকচুয়াল কোনো একটা জায়গায় ব্যবস্থা করে দিন, টাকাটা ফেরত দিন। তার আগে প্রত্যেকটা যারা চুরি করে চাকরি পেয়েছে হবে কি সেটা আমি জানি না। যোগ্যদের সঙ্গে বিকাশ ভবন, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, ব্রাত্য বসু, আপনারা ইমিডিয়েটলি যারা যোগ্য তাদের সঙ্গে আলোচনায় বসুন। আর চোরগুলোর চাকরি কিন্তু বাঁচবে না। আজকের শুনানি পর্বে আমি বুঝেছি যে প্রধান বিচারপতি এ ব্যাপারে কিন্তু খুব কশাস। তিনি চাইছেন যোগ্যদের চাকরি বাঁচুক, তিনি এটাও চাইছেন কোনো অযোগ্য যেন স্কুলের ব্ল্যাকবোর্ডের সামনে না থাকে। লেটেস্ট আপডেটটা আমরা সরাসরি সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, তার কাছ থেকে শুনেছি। কি বললেন শুনুন। নমস্কার বিক্রম দা, 26,000 চাকরি বাতিলের মামলা শেষ পর্যন্ত কোন পর্যায়ে রইল? আজকে যারা যারা ক্যান্ডিডেট, যাদের টার্মিনেটেড এমপ্লয়ি যারা ছিলেন, তাদের তরফ থেকে আজকে সওয়াল করা হয়েছে দুটো গ্রুপ। একটু জোরে বলবেন। আজকে যারা টার্মিনেটেড এমপ্লয়ি ওই এসএসসি পরীক্ষায়, এসএসসি মামলায়, তারা আর্গুমেন্ট আজকে করেছে। দুটো গ্রুপ, একটা টেন্টেড আর একটা নন টেন্টেড। দুজনের তরফ থেকেই আজকে আর্গুমেন্ট হলো। জজ সাহেব পুরোটাই শুনলেন, শুনে আজকে ওদের আর্গুমেন্ট আজকে ক্লোজ। 27শে জানুয়ারি 2টোর সময় আদার সাইড, মানে আমাদের আর্গুমেন্ট এর জন্য উনি রেখেছেন। তো এখন যে মানে আজকে সওয়াল জবাব পর্বে প্রধান বিচারপতির কোনো মন্তব্য কানে এলো, মানে নজরে এলো আপনার? প্রধান বিচারপতি আজকে পুরোপুরি শুনলেন। বেসিক্যালি মানে যারা সাবমিশন করছিলেন তারা একই সাবমিশন রিপিট করছিলেন, সেই বিষয়ে বললেন। অনেকে বলার চেষ্টা করলেন যে তারা জেনুইন ক্যান্ডিডেট, তাদের কোনো সমস্যা নেই ওএমআর বা এই সব এরিয়েতে। আর অনেকে আছে যারা টেন্টেড, তারা টেন্টেড যেটা মানতে চাইছেন না, কারণ অরিজিনাল ওএমআর শিট যেহেতু নেই সেই জন্য। যেটা বলতে চাইছেন যে 65B তো সেটা তো সাবজেক্ট ম্যাটার অফ ট্রায়াল, সেটা তো এই মামলার সাথে সেটা বিষয়বস্তু না। এই জায়গাটা চিফ জাস্টিস ওদেরকে জিজ্ঞেস করলেন যে এইটা জায়গাটা কেন বলছেন, এইটা নিয়ে ওনাদের আর্গুমেন্টটা পুরোটা শুনলেন। এর থেকে বেশি কিছু না। না, কোনো জায়গায় প্রধান বিচারপতি কি এমন মন্তব্য করেছেন যে আমি জিজ্ঞেস করছি যে সেটা তো আরো মারাত্মক বড় সমস্যা? মানে হ্যাঁ, একজন ক্যান্ডিডেটের তরফ থেকে বলা হয়েছিল যে সে নাকি ওএমআর পেয়েছে, তার এখন যে সিবিআই যে ডেটাটা দেখাচ্ছে সেই ডেটার সাথে ওএমআর তার ম্যাচ করছে না। সেইটার ভিত্তিতে চিফ জাস্টিস বলে এটা তো আরো বড় সমস্যা। এখন যদি দুটো ওএমআর ম্যাচ না করে তাহলে কি হবে? তাহলে তো পুরোটাই হয়ে যাবে। এটা তো বলার কোনো মানে হয় না। তো তিনি ডিপেন্ড করার চেষ্টা করছিলেন এটা বলে। আমার যেটা মনে হয়েছে ওনার বক্তব্য শুনে বা ওনার সাবমিশন শুনে, যে উনি আগে ওএমআর নাকি পেয়েছিলেন, সেই ওএমআরটা জেনুইন ছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি মিসম্যাচের খাতায় ওনার চলে গেছে। এখন সেটা মিলছে না, এটা উনি বলার চেষ্টা করেছিলেন। তো বলে সেটাতে তো আরো সমস্যা বাড়বে, বই কি কমবে। আজকে প্রখ্যাত আইনজীবীদের মধ্যে মুকুল রোহাতগি করেছেন, আর কে কে ছিলেন মানে আদার সাইডে? প্রখ্যাত আইনজীবীদের মধ্যে মুকুল রোহাতগি ছিলেন আজকে, প্রখ্যাত আইনজীবীদের মধ্যে বিকাশ সিং ছিলেন, প্রখ্যাত আইনজীবীদের মধ্যে
আহ, দুষ্মান দাবে ছিলেন, আরো অনেকে ছিলেন, হুম, হুম, করুণানন্দী ছিলেন, হুম। এরা অনেকে এরা ছিলেন এরা সবাই প্লিট করছিলেন যাতে চাকরিগুলো বাঁচে তার জন্য, তাই তো? তার কি জন্য। যোগ্য হ্যাঁ, কি অযোগ্য। এরপরে কি যোগ্য কি অযোগ্য। 27 তারিখে শুনানিতে রাজ্য সরকার বলবে, সিবিআই বলবে। না, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের প্রিলিমিনারি সাবমিশন আগের ডেটেই হয়ে গেছে। এবারে আমাদের তরফ থেকে বলা হবে এবং সিবিআই এর তরফ থেকে বলা হবে, তারপরে তারা যদি চান কিছু শর্ট রিপ্লাই দিতে পারেন। বুঝতে পারছি। যা আদালতের যা প্রসিডিওর সেই প্রসিডিওরেই চলছে। আপনার কি মনে হয় খুব দ্রুত ফেব্রুয়ারি মাসের মধ্যে এই রায়টা বেরিয়ে যাবে? দেখুন, অনেক বড় রায় তো, একটু তো সময় তো লাগবে, কারণ আদালতে আপনারা যারা লাইভ স্ট্রিমিং এ দেখছেন হুম, তারা তো সবাই এখন দেখতে পাচ্ছেন, এখানে হুম, লুকোচুরির কিছু নেই। হুম, কারণ প্রচুর লোকজন সাবমিশনস করছেন, প্রচুর হুম। আইনজীবী সাবমিশনস করছেন, তাই সবাইকে সময় দিতে সময় তো লাগছে। আমার আমাদের তরফ একটা থেকে জিনিস মনে হয়েছে যে প্রধান বিচারপতি খুব মেথডিক্যালি এই মামলাটার দিন হ্যাঁ, ধার্য করছেন এবং টাইম দিয়ে শুনছেন 2 ঘন্টা প্রত্যেককে করে। শুনেছেন, প্রত্যেককে 2 ঘন্টা করে না। একদিন প্রথম দিন যখন হিয়ারিং হয়েছিল সেদিন সারাদিন শুনেছিলেন, সারাদিন শুনেছেন, আর আজকে হাফ বেলা শুনেছেন। পুরো হাফ বেলা এবং শুনেছেন। মেথডিক্যালি প্রত্যেককেই কিছু হলেও যে বলতে চাইছে তাদের প্রত্যেককেই কিছু না কিছু করে সময় তিনি অ্যালট করছেন এবং প্রত্যেককেই বলতে দিয়েছেন। মানে কেউ যে বলতে পারেননি এরকম অভিযোগ করতে পারবেন বলে আমার অন্তত মনে হয় না। প্রত্যেকেই সুযোগ পেয়েছেন, মানে আদার সাইডে যারা মামলা করেছেন তাদের, মানে টার্মিনেটেড ক্যান্ডিডেট বলুন, স্টেট বলুন, স্কুল সার্ভিস কমিশন বলুন, বোর্ড বলুন, এরা সবাই প্রত্যেকেই তাদের সাবমিশন করতে পেরেছেন।